আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য, প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে, অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। কুয়েত, মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল, তখন মার্কিন পেন্টাগনের হৃৎকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের 2টি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভূষীভূত। আলী আল সালেম এয়ারবেস, মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হলো। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল, ঠিক সেখানেই আঘাত হানাচ্ছে IRGC। বাহরাইনের ঈশা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটালকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হচ্ছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে।
অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আর ইফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারও। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকাকে যারা মদত দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রণকৌশলে নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়, ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে, হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে।
ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার: আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক গলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটিমাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি। যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল, সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে, এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে: 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়, কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে, এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? রাতের আকাশ চিরে আগুনের রেখা ছুটে যাচ্ছে, মিসাইল, ড্রোন, বিস্ফোরণ। একের পর এক আঘাতে কেঁপে উঠছে মরুভূমির সামরিক ঘাঁটি, কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও থামছে না প্রতিরোধ। ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, আধিপত্য কায়েমের। টানা 10 রাত ধরে আকাশ থেকে আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামোকে ভেঙে ফেলা। কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট, এমনকি
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। একাধিক ফ্রন্টে সমন্বিত এই হামলা ছিল সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার কৌশল। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে তেহরান, আর সেটি দিচ্ছে আরও সংগঠিতভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের সর্বশেষ অভিযানে একটি মার্কিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমানকে তার সুরক্ষিত আশ্রয়ের ভেতরেই আঘাত করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এই দাবিগুলো যুদ্ধের তীব্রতা এবং কৌশলগত গভীরতা স্পষ্ট করে। ইরানের ভাষায় এটি ছিল রাডার ক্লিয়ারিং অপারেশন, একটি পরিকল্পিত আক্রমণ যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতাকে দুর্বল করে পরবর্তী হামলার পথ খুলে দেওয়া। এই অভিযানে ড্রোনের ঝাঁক পাঠানো হয় জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। জর্ডানের রুকবান এলাকায় একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি সবচেয়ে আলোচিত। IRGC বলছে সেখানে একটি মিসাইল প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের একাধিক ঘাঁটিতে হেলিকপ্টার পার্কিং জোন, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এমনকি একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করার দাবিও করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব দাবির বেশিরভাগই নিশ্চিত করেনি। তবে যুদ্ধ এখন আর একতরফা নয়, বরং এটি এক জটিল পাল্টা আক্রমণের চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে আছে সমুদ্রপথে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, এখন হয়ে উঠেছে এক অস্থির যুদ্ধমঞ্চ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ঠিক এখানেই ইরান তার কৌশলগত শক্তি দেখাচ্ছে, জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এমনকি কিছু জাহাজ অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ইরানের লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলা। তবুও প্রশ্ন থেকে যায়, এই চাপ কি সত্যি ইরানকে থামাতে পারছে? কারণ ইরানের পাল্টা আঘাত প্রমাণ করছে তাদের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এখনও আক্রমণাত্মক অবস্থানেই আছে। মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে বেড়েছে, আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। একাধিক ঘাঁটিতে আকস্মিক হামলায় হতাহত হয়েছে সৈন্যরা, অনেকে ঘুমন্ত অবস্থায় আঘাতের শিকার হয়েছে। আকাশে বিধ্বস্ত হয়েছে সামরিক বিমান, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হচ্ছে না, বরং প্রতিটি আঘাত নতুন প্রতিশোধের জন্ম দিচ্ছে। এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এই আগুনই বদলে দেবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ? আমেরিকান ড্রোন আর যুদ্ধ বিমানের ঘুম উড়িয়ে দিতে চীনা মিসাইল হাতে তুলে নিচ্ছে ইরান। পেন্টাগনের সব হিসেব নিকেশ এক নিমিষে বদলে দিতে তেহরানের এই নতুন মাস্টার স্ট্রোক পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানকে উথাল পাথাল করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যখন মার্কিন আগ্রাসনের আশঙ্কায় থমথমে, ঠিক তখনই রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে উন্মোচিত হল যুদ্ধের নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ড্রোন আর যুদ্ধ বিমানের হামলাকে গুড়িয়ে দিতে তেহরান এবার নিজের আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে। আর এই মহাযুদ্ধে ইরানের পাশে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। প্রতিবেদন অনুযায়ী জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত এখন তেহরানের মিসাইল ও ড্রোনের ঘাটে কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝেও ইরান কেবল হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, নিজেদের ভূখণ্ড রক্ষায় ইরানের এই যুগান্তকারী কৌশলগত পদক্ষেপ পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ইরান এবার চীনের তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল বা ম্যান প্যাডস সংগ্রহ করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার বুলেট প্রুফ করে তুলতে কয়েক সপ্তাহের মধ্যেই এই মিসাইলের প্রথম চালান পৌঁছাবে তেহরানে। গোয়েন্দা তথ্য ও একাধিক সূত্রের দাবি, এই বিশেষ চুক্তির আওতায় 300 থেকে 400টি চীনের তৈরি ম্যানপ্যাডস হাতে পেতে যাচ্ছে ইরানি বাহিনী। এই বিশাল চালানে থাকছে বিখ্যাত QW এবং FN-6 মডেলের অত্যন্ত বিধ্বংসী মিসাইল। প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি প্রমাণ করে শত্রুর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে তেহরান ঠিক কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রযুক্তির বিরুদ্ধে কেন এই স্বল্প পাল্লার ম্যানপ্যাডস বেছে নিল ইরান?
সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সংবেদনশীল অবকাঠামো লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান বুঝতে পেরেছে যে শত্রুর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন ও বিমানগুলোকে নিমেষে ধূলিসাৎ করতে এই ম্যানপ্যাডসের কোনো বিকল্প নেই। চীনা ম্যানপ্যাডসগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো অত্যন্ত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং খুব কম জনবলে চালনা করা সম্ভব। সাধারণ স্থায়ী এয়ার ডিফেন্স সিস্টেমকে মার্কিন স্যাটেলাইট বা রাডার সহজে শনাক্ত করতে পারলেও কাঁধে বহনযোগ্য এই মিসাইলগুলোকে শনাক্ত করা অসম্ভব বললেই চলে। QW এবং FN-6 মডেলের এই মিসাইলগুলো ইনফ্রারেড প্রযুক্তিতে নিয়ন্ত্রিত, যা নিমেষেই প্রতিপক্ষের দ্রুতগতির যুদ্ধ বিমান, যুদ্ধে হেলিকপ্টার এবং ড্রোনকে চিহ্নিত করে আকাশে উড়িয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক ঘাঁটির ওপর দিয়ে কোনো মার্কিন বা শত্রু ড্রোন উড়ে যাওয়ার দুঃসাহস দেখালেই তা মুহূর্তে ছাই হয়ে যাবে। এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংজিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। যদিও আন্তর্জাতিক কূটনীতির নিয়ম অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিসাইল সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বেইজিং নিজেদের শান্তির পক্ষে বলে জানিয়েছে, তবুও সামরিক মহল ভালোভাবে জানে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরি ইরানের অনুকূলে চলে গেছে। রিপোর্ট অনুযায়ী চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে বিশেষ বিমানযোগে এসব ম্যানপ্যাডস পাকিস্তান হয়ে ইরানে পাঠানো হতে পারে। এমনকি সরবরাহে কোনো আন্তর্জাতিক বাধা এড়াতে বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করার পথও প্রস্তুত রেখেছে তেহরান। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ, আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। একটার
একটা নয়, দুইটা নয়, একসঙ্গে জর্ডান, কুয়েত, বাহরাইন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক নতুন যুদ্ধের মানচিত্র আঁকছে ইরান। আর সেই মানচিত্রের বার্তা একটাই, যুদ্ধ যদি আসে তবে তার শুধু একটি দেশের সীমান্তে আটকে থাকবে না। মধ্যপ্রাচ্যে শক্তির সীমান্ত বদলে দেওয়ার মতো একের পর এক হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের অপারেশন নাসের 2 এর নতুন ধাপে লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আঞ্চলিক মিত্রদের অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো। সবচেয়ে আলোচিত ঘটনা জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এমন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেগুলোকে তারা এই ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ বলে দাবি করছে। ইরানি সূত্রের ভাষ্য, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে সেই প্রি ফ্যাব্রিকেটেড আবাসনে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছে ওই হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেসম ফিহান এবং অপরজন প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইরানের জন্য এই হামলার গুরুত্ব শুধু হতাহতের সংখ্যায় নয়, এর আসল বার্তা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে সেখানেই ইরান আঘাত হানতে সক্ষম বলে নিজেদের সক্ষমতার প্রদর্শন। জর্ডানের সীমান্তে থেমে থাকেনি এই সংঘাত, কুয়েতও পরিণত হয়েছে নতুন উত্তেজনার কেন্দ্রে। কুয়েত জানিয়েছে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য করার ডেসালিনেশন প্ল্যান্টে হামলা হয়েছে। এসব স্থাপনায় আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ, যদিও তারা বলেছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই হামলাগুলোর কৌশলগত গুরুত্ব বিশাল, কারণ কুয়েতের মতো মরুভূমির দেশে ডেসালিনেশন প্ল্যান্টটি মানুষের পানীয় জলের প্রধান উৎস। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অর্থাৎ যুদ্ধ আর শুধু সেনা ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, এখন লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের জীবনযাত্রার ভিত্তি কাঠামো। এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া 5টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ভূপাতিত করেছে। রাজধানী আম্মানের আকাশে সাইরেন বেজে ওঠে, রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিস্ফোরণে। জর্ডানের দাবি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এসব অস্ত্র। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এই হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। কিন্তু ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। IRGCর দাবি তারা শুধু প্রতিশোধ নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আগে ইরানের ভেতরে একটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাই এখন আমেরিকার সামরিক উপস্থিতি এবং সহযোগী অবকাঠামোই তাদের বৈধ লক্ষ্য। IRGC আরও দাবি করেছে জর্ডানের রুকবান এলাকায় মার্কিন সেনাদের একটি কমপ্লেক্সে সফল হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনাকে হত্যা করা হয়েছে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। শুধু জর্ডান বা কুয়েত নয়, বাহরাইনও এখন এই সংঘাতের কেন্দ্রে। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা নেভিগেশন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, যদিও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করেছে। এর বিপরীতে IRGC আরও বড় দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা অবকাঠামো ধ্বংস করার দাবিও করেছে তারা। মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে।
তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা কিংবা বলা ভালো ইরান এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাটকেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট।